মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চাচ্ছিল না। এবং বাস্তবিক অর্থে ঢাকাসহ যে সকল অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বন্যা হয়েছে, আসলে সেখানে পরীক্ষাটা দেওয়া সম্ভব নয়। প্রচুর কষ্ট হয়েছে ছেলেমেয়েদের, অনেক দুর্ঘটনা ঘটেছে এবং অনেকে পরীক্ষা দিতে পারেনি। তো সেই সময় সকলের একটা দাবি ছিল যে এই পরীক্ষাটা পেছানো হোক। আমি একজন সাধারণ মানুষ, আমার মাথায় আসে না যে কেন এর মধ্যে ছেলেমেয়ে পরীক্ষা দিতে যাবে। আর এই পরীক্ষা যদি ১ সপ্তাহ পিছিয়ে দেওয়া হতো তাহলে কি ক্ষতি হতো সরকারের? কিন্তু সরকার কেন এখানে জিদ ধরল, কার বুদ্ধিতে কার পরামর্শে? এবং এর সঙ্গে যদি ওই যে দেশি বিদেশি চক্রান্ত সেগুলো থাকে, তাহলে আমি অবাক হব না। বিকজ যারা এই ধরনের ডিপ স্টেট পলিসি চালায় তারা জানে যে যখন প্রকৃতি এরকম একটা কোনো ঘটনা ঘটায়, যখন মানুষকে বিক্ষুব্ধ থাকে, যখন মানে বারুদে আগুন লাগা মাত্র সারা দেশে আগুনের লেলিহান শিখা প্রবাহিত হয়ে যায়, এই সময়গুলোর জন্য বিদেশি যারা চক্রান্তকারী তারা বসে থাকে। কাজেই এরকম একটা বর্ষা যখনই হয়েছে, তারা বলল যে ঠিক আছে, ওপেন দ্য ডোর, এখন কিছুটা ঘটবে। তারপরে যখন পরীক্ষার ডেট হলো, এই তো ঘটে গেছে। থার্ডলি হলো যখন ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চাইল না, তখন তারা হৈ হৈ রই করে যে এটাকে কাজে লাগানোর চেষ্টা করলো। এটা তো মানে রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নাই, যে কোনো লোক এটা বুঝতে পারে। কেন শিক্ষামন্ত্রী এই বিষয়গুলো বুঝলেন না? কিংবা শিক্ষামন্ত্রী যিনি বস, প্রধানমন্ত্রী এই বিষয়গুলো কেন বুঝলেন না? ফলে যা হবার তাই হলো। এই ছাত্রছাত্রীরা যে বিষয়গুলো চাচ্ছিল, এখন যে বিষয়গুলো চাচ্ছে, এগুলো সরকারের জন্য উভয় সংকট। যদি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পদত্যাগ করেন, কালকে বলবে যোগাযোগ মন্ত্রী রবিউলকে পদত্যাগ করতে হবে। পরশুদিন সমস্ত ডাক্তার এবং নার্স যারা আছে তারা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামবে। তারপরের দিন ভিপি নুরুর বিরুদ্ধে নামবে, তারপরের দিন জোনায়েদ শাকের বিরুদ্ধে নামবে, তারপরের দিন দেখা গেল ওই যে আর একজন মন্ত্রী আছেন শাহ আলম মন্ত্রী, তো ওনার বিরুদ্ধে নামবে। এরপরে আলটিমেটলি এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে এবং এগুলো এরপরে নামবে, সবচেয়ে বেশি নামবে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে। ইতিমধ্যে বিএনপির মধ্যেই তো নানা রকম প্রতিক্রিয়া। বিএনপির বড় বড় নেতারা বলছেন, গয়েশ্বর বাবুর মতো মানুষ, তারপর জয়নাল আবেদীন ফারুক সাহেবের মতো মানুষ, যে সালাউদ্দিন সাহেবকে ডাইরেক্ট ইন্ডিকেট করে গয়েশ্বর বাবু বলছেন যে আপনার বাড়ির সামনে দিয়ে ইয়াবার সব চালানগুলো চোরাচালানি হচ্ছে। এই কথা বলা মানে এর চেয়ে তার অপমান থাকতে পারে না, পার্লামেন্টের মধ্যে হচ্ছে। আবার জয়নাল আবেদীন ফারুক বলছেন যে এই মানে আওয়ামী লীগের আমলে যে সকল ইয়াবা ব্যবসা ছিল, এটা এখন বিএনপির কিছু নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করে। হোয়াট ডাজ ইট মিন? এটার অর্থ কী? তাহলে যে বিএনপির মধ্যে যে গৃহদাহ, গৃহ বিবাদ, বা বিএনপির মধ্যে যে বিষ বৃক্ষগুলো তৈরি হয়েছে, সেই বিষ বৃক্ষকে ফুলে ফলে শোভিত করার জন্য সরকারের যারা প্রতিপক্ষ তারা নানা রকম ন্যারেটিভ তৈরি করছেন। এবং বিশেষ করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যান্য যারা আছেন যারা খুবই মুখরা, যারা স্পষ্টবাদী, স্ট্রেট ওয়েতে কথাবার্তা বলেন, তারা তো এই মন্ত্রীদের নাম উচ্চারণ করে, সালাউদ্দিন সাহেবকে নাম উচ্চারণ করে যা মুখে আসে তাই বলছে। অন্যদিকে এহসানুল হক মিলন, মানে তিনি তার যে যাকে বলা হয় পদ পদবীর যে মর্যাদা, এটাকে আলটিমেটলি জিরো বানিয়ে ফেলেছেন। এখন তাকে সবাই কেউ ডাকছে ওয়াটারমেলন, কেউ আরও আজে বাজে শব্দ জেনারেশন, কেউ বলছে তিনি, মানে এই কথাগুলো আমার মুখে আসলে শোভা পায় না। তিনি খুব বন্ধু মানুষ, এমনকি আমার সঙ্গে ফেসবুকেও তিনি জড়িত আছেন, দীর্ঘদিনের সম্পর্ক। মানে যে জিনিসগুলো হচ্ছে সেই জায়গাতে একবার যদি কেউ মানে ঠাট্টা মশকরার পাত্রে রূপান্তরিত হয়ে যায়, একবার যদি কোনো মানুষ মকারির পর্যায়ে চলে যায়, কখনো কোনো জায়গাতে গিয়ে ভিলেন নায়ক হতে পারে না। একবার ভিলেন হয়ে গেলে সে কখনো নায়ক হয় না। এবং কোনো একজন মানুষকে যদি একবার জোকার বানিয়ে ফেলানো হয়, কোনো অবস্থাতেই তাকে দিয়ে আপনি সিরিয়াস কোনো কাজ করাতে পারবেন না। জানাজার নামাজে যদি আপনি এরকম কোনো জোকারকে পড়তে দেন, পিছনে যারা জানাজার নামাজ আদায় করছে তারা হাসতে হাসতে অস্থির হয়ে পড়বে।
রীতিমতো অস্থির হয়ে পড়বে। তো কাজেই প্রত্যেকটা মানুষকে তার ব্যক্তিত্ব ধরে রাখতে হয়, অথবা যেকোনো কারণে যদি মানুষ এই তার ব্যক্তিত্ব যাকে বলা হয় হারিয়ে ফেলেন, তাহলে তাকে ওই পেশাটা ছেড়ে দেওয়া উচিত বা চলে যাওয়া উচিত।